বাংলাদেশ সম্পর্কে জানে, বোঝে, নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে এরকম দক্ষ মানুষ দরকার। মানে উপদেষ্টা পরিষদের আমি বলব পুনর্গঠন দরকার। এই রাষ্ট্র ব্যবস্থা, এই আইন ব্যবস্থা, এই কোর ব্যবস্থা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে। আমরা অনেকে বলি যে আইনের শাসন কায়েম হোক দেশে। আসলে আইনগুলা এমন, এখানে আইনের শাসন কায়েম হওয়া মানে শেখ হাসিনা তৈরি হওয়া। একটা অনির্বাচিত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কি করছে সেটা এভাবে গোপনে করতে পারে কিনা সেটা তো একটা প্রশ্ন বটে। আসলে আন্দোলনের পর্যায় ছিল ৩ টা আমি বলি। একটা হলো গত ১৫ বছরেও কিন্তু অনেক আন্দোলন। অনেক ট্রেড ইউনিয়ন আন্দোলন, কৃষকদের আন্দোলন, ভূমিহীনদের আন্দোলন, নির্বাচনের দাবিতে আন্দোলন, ছাত্রদের ব্যয় বিরোধী আন্দোলন, সড়ক নিরাপত্তার আন্দোলন, অনেকগুলো আন্দোলন রয়েছে। সেই আন্দোলন কিন্তু দমন করা হয়েছে। কিন্তু কোনো আন্দোলনেতে চূড়ান্ত বিচারে দমন করা যায় না। সেগুলো এক ধরনের বীজ, ক্ষোভ, এক ধরনের নীরব প্রস্তুতি মানে আবার গড়ার সেগুলো থাকেই। এটা আন্দোলনের একটা ফেজ যেটা অনেকে এড়িয়ে যান বা খেয়াল করেন। আরেকটা হলো জুলাই যখন শুরু হয় ১৪ই জুলাই পর্যন্ত। ততদিন এটা শুধু কোটা সংস্কারের আন্দোলন। ১৫ই জুলাইয়ের পর থেকে এটা কিন্তু একটা গণ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন এবং সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনের দিকে ফলে আন্দোলনের ৩ টা ফেজ আমরা বলব। এখন প্রশ্ন হতে পারে যে 3rd ফেজই কেন আসে? আর সরকার কেন 3rd ফেজে আসতে দিল? কেন কোটা দাবিটাই মীমাংসা করে দিল? এই যে শেখ হাসিনার ভিতর আপনি যেটা বললেন অবশ্যই একটা ইগো একটা ব্যাপার ছিল। কিন্তু এই ইগোটা কেন গড়ে ওঠে? গড়ে ওঠে দুটো কারণে। একটা হলো যে আমাদের উপনিবেশিক রাষ্ট্র কাঠামোটা এমন, সেটা মূলত এক ব্যক্তি নির্ভর। যিনি প্রধানমন্ত্রী হন বর্তমান ব্যবস্থায় বা আগে একই ব্যবস্থার যিনি প্রেসিডেন্ট হতেন, তার ক্ষমতা অনেকটা দেবতার মতো। মানে তাকে কোনো জবাবদিহি করতে হয় না আইনগতভাবে। আমরা অনেকে বলি যে আইনের শাসন কায়েম হোক দেশে। আসলে আইনগুলা এমন, এখানে আইনের শাসন কায়েম হওয়া মানে শেখ হাসিনা তৈরি হওয়া। আইনের শাসন কায়েম হওয়া মানে ওই জেনারেল এরশাদ তৈরি হওয়া। আমাদের এখানে প্রায় ব্রিটিশরা ২৭০ টার মতো আইন করে দিয়ে গেছিল। তারপরও ওই ধরনের আইন আরো হয়েছে। মানে সব মিলে কলোনিয়াল নেচারের ৪০০ আইন। আমাদের রাষ্ট্র মানে এই ৪০০ আইন। এই ৪০০ আইন প্রত্যেকটাই পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ওই এক ব্যক্তিকে ক্ষমতায়িত করে। ফলে ওই এক ব্যক্তি ভাবতে শুরু করে যে আমার কোনো সমস্যা নেই। আমি যেকোনো ভিন্ন মত দমন করতে পারব। এর পাশাপাশি শেখ হাসিনাকে আরো মদদ দিয়েছে আমি বলব ভারত। যেকোনো তার এই যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা বা মানবাধিকার লঙ্ঘন এগুলায় ভারত তাকে আশ্বস্ত করেছে, সমর্থন দিয়ে গেছে। ফলে এই দেশ এবং বিদেশের শক্তিগুলো মিলে উনাকে এমনভাবে আশ্বস্ত করেছিল যে উনি ভেবেছিলেন যে উনি ভয়মুক্ত। তিনি প্রতিপক্ষ ভেবেছেন বিএনপিকে, প্রতিপক্ষ ভেবেছেন জামাতকে বা বামপন্থী, ডানপন্থী অন্যান্য দলকে। উনি ভাবেননি যে সাইলেন্ট মেজরিটি মাঝে সাধারণ মানুষও প্রতিদ্বন্দ্বী হতে পারে। সাধারণ মানুষের ক্ষোভ যে এতদিনে বেড়ে, বেড়ে পাহাড় সম হয়ে গেছে এটা উনি বুঝতে পারেননি এবং উনার চারপাশের যে যারা উনাকে বার্তা দেওয়ার কথা, তারাও ওই বার্তাগুলা বুঝতে পারেনি বা দেয়নি ওরে। এখনো আবার আমরা দেখছি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব, একতরফা প্রভাব কাজ করছে বা চাপ কাজ করছে। সেই চাপের কাছে আত্মসমর্পণও কাজ করছে কিছু, কিছু ক্ষেত্রে। বিশেষ করে শুল্কের আলোচনায় যেটা আমরা দেখছি যে এনডিএ স্বাক্ষর হয়েছে বলেছেন একজন উপদেষ্টা যে আলোচনা কি হচ্ছে সেটা আমরা প্রকাশ করব না। আমরা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছি। একটা অনির্বাচিত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কি করছে সেটা এভাবে গোপনে করতে পারে কিনা সেটা তো একটা প্রশ্ন বটে। এ নিয়ে রাজনীতিবিদদের সাথে আলোচনা হয়েছে কিনা সেটাও একটা গুরুতর প্রশ্ন আমি বলতে। আমার ব্যক্তিগত মত হলো আমাদের বিদেশ নীতিতে কিছু গোপন থাকা উচিত নয় এবং কোনো একদিকে হেলে পড়াও উচিত নয়।
হেলে পড়ে আমরা সার্ভাইভ করতে পারবো। একদিকে হেলে পড়লে অন্যরা আমাদের উপর বিক্ষুব্ধ হবে এবং সেই বিক্ষোভের অসন্তোষের একটা ছাপ আমাদের অভ্যন্তরীণ রাজনীতির উপর প্রত্যাশার একটা চাপ ছিল সরকারের। কিন্তু এই সরকারের পেছনে তো জনসমর্থনও বিপুল ছিল। এই সরকার তো চাইলে অনেক কিছু করে ফেলতে পারে। কিন্তু আমরা দেখেছি অনেক অদক্ষ একটা সরকার ছিল এটা, এবং সে অনেক সময় বোঝাই যায়নি সে আসলে কি করতে চেয়েছে। কারণ অনেক নিষ্ক্রিয়তা আমরা দেখেছি। দেখুন, ছোট, ছোট অনেক উদাহরণ দেওয়া যায়। এই যে সারা দেশে যে মাজার ভাঙা হলে, এই সরকার কি এই মব সহিংসতা দমন করতে পারত না? অবশ্যই কিন্তু সরকার সেটা করে। এতে জনমনে আরো মব করার একটা বাস্তবতা তৈরি হয়ে গেছে। এই সরকার এত বেশি জনপ্রিয় সরকার ছিল, জনসমর্থন ছিল, তারা অবশ্যই আমাদের বিচার ব্যবস্থার, পুলিশ ব্যবস্থার, প্রশাসনিক ব্যবস্থার সংস্কার করতে পারত। না পারার কোনো কারণ ছিল। কিন্তু দেখেন, আমাদের প্রশাসন ব্যবস্থার বিন্দুমাত্র কোনো সংস্কার হয়। এই সরকারের যে মানুষ ব্যক্তির যে দুর্বলতার কথা বলে যে এই সরকার এনজিওদের সরকার, এনজিও ব্যক্তিরা হয়েছে। কিন্তু আমি সেটার চেয়েও গুরুত্বপূর্ণ মনে করি এই সরকারের পিছনে তো জনসমর্থন ছিল। ব্যক্তির একজন পদ, একজন মন্ত্রী, উনি চাইলে অনেক কিছু করতে পারতেন। কিন্তু জনগণকে হতাশ করেছে এই সরকার। আমি সংক্ষেপে বলতে চাই। পারল না। এই সরকারে যারা গিয়েছেন, যাদেরকে এই সরকারের উপদেষ্টা হিসেবে বাছাই করা হয়েছে, তারা রাজনৈতিক পরিবর্তন কিভাবে করতে হয়, রাষ্ট্রের সংস্কার কিভাবে করতে হয়, সেরকম কোনো রাজনৈতিক অভিজ্ঞতার ভিতর দিয়ে, সংগ্রামের ভিতর দিয়ে যায়। এরা বিভিন্ন সুশীল সমাজের বুদ্ধিজীবী সুলভ মানুষ ছিলেন, বা তাও ছিলেন কম, এনজিও সেক্টরের লোকই বেশি, এবং কেউ কেউ বিদেশি ছিলেন। বাংলাদেশের বাস্তবতা সম্পর্কেই তারা অবহিত ছিলেন না। ফলে এখানকার সমাজের সংঘাতের জায়গাটা কোনটা, বেদনার জায়গাটা কোনটা, পরিবর্তনের জায়গাটা কোনটা, এটা ওনারা বুঝতেই পারেননি, এবং বুঝে সেটা কিভাবে সংস্কার করতে হবে সে বিষয়ে তাদের কোনো অতীত অভিজ্ঞতা, অতীত বুঝ ছিল না। এবং ওনারা হাতও দেননি এগুলো। এমন না যে হাত দিয়েছেন ব্যর্থ হয়েছে। সরকার আসলে নির্বাচনকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা সেরকম একটা সংখ্যাও আছে। কারণ গত ১ বছরে মব সহিংসতার যে বিস্তার আমরা দেখলাম, সরকার সেটা যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলে নির্বাচনকালে তো আইন শৃঙ্খলা দেশে আগে থেকেই দেখেছি আমরা একটু বাড়তি অবনতি ঘটে। সরকার সেটা নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা এই শঙ্কা আছে। একটা দলকে যে বিশেষভাবে ফেভার করা, আনুকূল্য দেখানো, সেটা বিএনপি সহ যেসব দল অভিযোগ করেছে তাদের অভিযোগে কিন্তু কিছুটা সত্যতা আছে। কারণ ছাত্রদের মধ্য থেকেই একটা দল গড়ে উঠেছে, আবার ছাত্রদের মধ্য থেকেই ৩ জনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। সেই ৩ জনের মধ্যে ১ জন পদত্যাগ করেছেন, বাকি ২ জন পদত্যাগ করেন। বাকি ২ জনের সাথে নতুন দলটি, ছাত্রদের দলটির সম্পর্ক কি, সেইটা একটা বড় ধাঁধা হিসেবে আছে, এবং জনগণ মনে করে, এটা আমি সাধারণ মানুষের পারসেপশন হলো, উপদেষ্টা পরিষদের ওই ২ জন ছাত্র নেতা সাথে ছাত্রদের গঠিত দলের একটা পরোক্ষ হলেও সম্পর্ক আছে। তো এইটা তো অবশ্যই সরকারের উপদেষ্টা পরিষদের বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও ক্ষুণ্ণ করে। নির্বাচনের আগে ওই ২ জন উপদেষ্টা পরিষদে থাকবেন কি থাকবেন না, বা ছাত্রদের সাথে তাদের যোগাযোগের ব্যাপারে নতুন দলটি এনসিপি আরো পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে কিছু বলবে কিনা সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু বিরোধী দলগুলোর যে অভিযোগ, আমি মনে করি এটা সারবত্তা আছে। গণতন্ত্র না থাকলে সে অগণতান্ত্রিকভাবেই মুক্তি চায়। মানে এই যে গণতন্ত্রহীনতার যে কালগুলো আমরা পেরিয়ে আসছি, সেগুলো আমাদের সমাজকেই একটা অগণতান্ত্রিক মননে গড়ে তুলছে। আমাদের সমাজের ভিতর একটা দক্ষিণপন্থী মাইন্ডসেট ডেভেলপ করছে। এটা হঠাৎ সৃষ্ট না যে গত বছর জুলাই অভ্যুত্থান হলো, অগাস্ট থেকে এটা তৈরি হয়, এটা তাই না। এবং এটা শুধু রাজনীতিক না, এটা সামাজিকও। আমি বলবো সমাজের ভিতরেই গণতন্ত্রহীনতার কারণে একটা অগণতান্ত্রিক মনোবৃত্তি বেড়েছে। বাংলাদেশ তো শুধু বাঙালিরও নয়, বাংলাদেশ শুধু মুসলমানেরও নয়, বাংলাদেশে তো অনেক অমুসলিমও আছে।
অনেক অবাঙালিও আছে। দক্ষিণপন্থা প্রথমে তাদের আঘাত করবে, এটা ঠিক, যেটা আমরা এখন দেখছি যে অপরদের বাদ দিয়ে দাও, অপরদের সরিয়ে দাও। কিন্তু এই দক্ষিণপন্থা পরে বাঙালি সমাজের নিজেদের ভিতরেও পরস্পরকে আক্রমণ করবে, মুসলমানদেরও পরস্পরকে মধ্যে হানাহানিতে। তখন এখন আমরা দেখছি সংখ্যালঘুদের উপর নির্যাতন, আক্রমণ, বুরুর ভিতরেই আমরা পরস্পরের ভিতরে হানাহানি দেখব একবার। বর্তমান বিশ্বে যেগুলা ফেইল্ড স্টেট হয়েছে সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বাংলাদেশে যদি বহুত্ববাদ কায়েম না হয়, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম না হয়, এখানে যদি জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুরা শান্তিতে থাকতে না পারে, তাহলে ওরা হয়তো চলে যাবে, ওরা হয়তো বিলীন হয়ে যাবে। কিন্তু যারা থাকবে, বড় জনগোষ্ঠী, মূল জনগোষ্ঠী যাদের আমরা বলছি, তারাও শান্তিতে থাকতে পারবে। এর পরের অধ্যায়ে শুরু হবে তাদের হানা, তাদের সংঘাত শুরু হবে এর পরের অধ্যায়ে। দেখুন আমরা কি দেখছি, গোপালগঞ্জে যে হানাহানিটা হলো, 4-5 জন লোক মারা গেল, এটা তো দুটো রাজনৈতিক দলের সংঘাত এক অর্থে বলতে পারো। এটা তো হিন্দু মুসলিম সংঘাত নয়। তো এইটা কেন হলো? কারণ যখন ন্যায় বিচার থাকে না, যখন গণতান্ত্রিক শাসন থাকে না, সুশাসন থাকে না, তখন প্রথম চোটে হয়তো সংখ্যালঘুরা আক্রান্ত হয়, কিন্তু পরের ধাপেই আমরা দেখবো সংখ্যাগুরুরাই পরস্পরকে মারছে।